যেন হঠাৎ দেখতে পেল আলো ঝলমল ইন্দ্রপুরীর ইশারা, ছুটল দিশারা হয়ে। এতদিনের পরিশ্রমে বেতন নিতে, মসনদে গদিয়ান হয়ে বসতে, ঠেসে দিতে বিস্ফোরিত উপশমের তাকিয়ায়। পথের কুশকণ্টককে যারা এতদিন গ্রাহ্যের মধ্যে আনেনি, আজ দেখছে সে পথে লাল শালু পাতা হয়েছে কিনা, ড্রয়িং রুমে পা রাখবার জন্যে আছে কিনা বিঘত পুরো ভেলভেটের কার্পেট। ত্যাগব্রতের যাবজ্জীবন উদাহরণ হয়ে থাকবে বলে যারা এতদিন ট্রেনের থার্ড ক্লাসে চড়েছে, সাধারণ মানুষের দুঃখ দৈন্যের শরিক হয়ে তারাই চলছে এখন রকমারি তাকমার চোপদার সাজানো 10 ঘোড়া গাড়ি হাঁকিয়ে, পথচারীদের হটিয়ে দিয়ে, তফাত করে দিয়ে, সমস্ত সামনেওয়ালাকে পেছনে ফেলে, পরঘর বিদেশি বানিয়ে। হ্যাঁ, ওরাও উদ্বাস্তু, কেউ উৎখাত ভিটেমাটি থেকে, কেউ উৎখাত আদর্শ থেকে। সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমানে আমি মাসুদ ইমরান মান্নু আপনাদের জানাচ্ছি স্বাগত। বরাবরের মতোই আমরা আজও একটি বিষয় নিয়ে এখানে হাজির হয়েছি, এবং তা হলো অদ্ভুত উদ্বাস্তু। কারণ আমাদের শুধু মানুষ বাড়িঘর থেকে উদ্বাস্তু হয় না, অর্থনীতি থেকে উদ্বাস্তু হয়, রাজনীতি থেকে উদ্বাস্তু হয়, নীতিশাস্ত্র থেকে উদ্বাস্তু হয়, আদর্শ থেকে উদ্বাস্তু হয়। এই উদ্বাস্তুদেরকে আমরা আজকে খুঁজে ফিরবো আমাদের আলোচনায়। আমাদের সাথে এই আলোচনার জন্য যুক্ত হয়েছেন দুজন সম্মানিত অতিথি। প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি জামাতের নেতা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানকে। ইসলাম আলাইকুম, উদ্বাস্তু নম্বর 1। এবং আমি আরেকজনকে পরিচয় করিয়ে দিচ্ছি, উনি হচ্ছেন শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক মোশাররফ হোসেন ঠাকুর। আপনাকে স্বাগত। আমাদেরকে আপনারা সরাসরি ইউটিউবে দেখতে পাবেন নেক্সাস টেলিভিশন লাইভে, এছাড়াও ফেসবুকের সরাসরি দেখতে পাবেন আমাদের ভেরিফাইড পেজে। আমাদের টিউন করে রাখুন, নিচে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এই দুটো অ্যাড্রেসকে আপনারা যে কোনো সময় টিউন করে দেখতে পারেন। আর এখন তো লাইভ আমরা আছি। আমরা যেই আলোচনায় ফিরতে চাই, আমরা সেই আলোচনায় ফিরব প্রথমে আখতারুজ্জামানের কাছে, তারপরে আমরা মোশাররফ ঠাকুরের কাছে যাব। কারণ একটা অভিযোগ নিয়ে সবাই এসছে, আমরা এগুলো দেখছি। যেমন বিরোধী দল দেখছি না, মানে গণতান্ত্রিক আন্দোলন যেমন করতো বাম জোট, মানে গণতন্ত্র মঞ্চ, এদেরকে আমরা দেখছি না। এই যে সবাই যে হঠাৎ করে মন্ত্রী হয়ে গেলেন, সবাই সরকারের সাথে গেলেন, এরা আসলে আর এখন কোনো কিছুর প্রতিবাদ করেন না কেন? ধন্যবাদ মান্নু ভাই, অত্যন্ত নাটকীয় উপস্থাপনার জন্য। উদ্বাস্তু নিয়ে রাজনৈতিকভাবে কিন্তু আমি উদ্বাস্তু। আমি এখন এক দল ছেড়ে আরেক দলে গিয়েছি, কারণ সেখানে আমি উদ্বাস্তু আছি না, সেখানে তো আশ্রয় আছে। আশ্রয় তো উদ্বাস্তু, আমার তো ঠিকানা তো ওখান থেকে আমি রুট চেঞ্জ হয়ে গেছি। না, সেই দেখেন ভাই, তো হইতেই পারে। এটাকে আপনি টিপিক্যাল মাঝখানে একটু ছোট্ট প্রশ্ন করি, মানে এই যে আপনি বললেন যে এখন যেটা মানে ঠাকুর ভাইও মানে যেটা কারেকশন করে দিলেন আপনাকে, যে আপনি আশ্রয়ে আছেন, আপনি কি আশ্রয়ে আছেন নাকি মানে পার্মানেন্টলি চলে গেছে? এখন দেখেন মনোজগতে আপনার কি ঘটছে এখানে? আমার এখানে আপনি চিন্তা করবেন আমি ভালো না খারাপ। আমি তো নিজেকে ওখানে ভালো বা খারাপ, আপনি কেমন আছেন? আমি তো অবশ্যই ভালো আছি। এবং আমার এখানে ধরেন আমি যেটাকে বলার চেষ্টা করছি, আমি যদি এখন আমি বাঙালি না বাংলাদেশি, ও সেই বাইনারি তো অনেক পুরনো। এই বাংলাদেশে আর বাংলাদেশি হইতে হলে আমাকে একটা জিনিস এড করতে হয়, সেটা হচ্ছে ধর্ম। বাঙালির থেকে ধর্মকে উত্তরণ করে বাংলাদেশি হইতে হয়, আর নাহলে বাঙালি বাংলাদেশের মধ্যে পার্থক্য নাই। আমি যখন বাংলাদেশের মুসলমান হিসেবে যখন দাবি করবো, তখনই কিন্তু আমি বাংলাদেশি। সেই সেন্সে কিন্তু আমি এখন প্রপার দলে আছি, বাংলাদেশও আছে, ইসলামও আছে। এটা অবশ্য আপনার ব্যাখ্যা হবে, বাঙালিতে আসলে ধর্ম আছে। হ্যাঁ, আমি বাঙালি ধর্ম নাই, বাঙালিতে কোনো ধর্ম নাই। আমি জানি না, মানে বাঙালিতে আমার কোনো ধর্ম নাই, কারণ বাঙালিটা আমার আদি, একদম আমাদের অরিজিনাল, এখান থেকে আসছি। সেখান থেকে আমরা বিভিন্ন ধর্মে আমরা গিয়েছি। যে এই আলোচনা যাচ্ছি যে আপনার বিষয়, আপনি যে বিষয়টা আসছি যে বিরোধী দল, আপনি কি করে আমাকে আশা করেন আমি মুশাররফ সাহেবের বিরোধিতা করব? আমরা গত 19টা বছর তো একসঙ্গে যুদ্ধ সংগ্রাম করেছি একটা ফেসিবাদী সরকারকে উৎখাত করে একটি ভালো বাংলাদেশ দেওয়ার জন্য। আজকে তো আমাদের এখানে বিরোধী দল হওয়ার কথা না, এখানে এনসিপির উদ্দেশ্য একই ছিল। বিরোধিতা না করলে ভালো কি করে হবে? এটা তো লাগাতার ভাবে কিছু মনে করেন না, ইংরেজি শব্দটা বললে তো
অর্থ হয়ে যায়, বাংলাটা বললে আবার অর্থ ছোট হয়ে যায়। বাংলা যদি বলি এটা বোকাদের চিন্তা, তাহলে এটা খুব গায়ে লাগবে না। কিন্তু আমি যদি বলি স্টুপিড চিন্তা, তাহলে কিন্তু গায়ে লাগবে। না না, আপনি যেটা তো কমফোর্টেবল। না সেটা বললাম, কিন্তু শব্দটা কিন্তু একই। হ্যাঁ, হ্যাঁ। শব্দটা কিন্তু এখন আমি যদি বোকা চিন্তা বলি, তাহলে হয়তো অনেকটা মানে যে বিরোধী দল থাকা বা না, যদি মাইল বলি। এখন প্রশ্ন হচ্ছে বিরোধী দলটি আসবে কেন? আমরা এমন কোনো কাজ করব কেন যেটা কেউ আমাকে বিরোধিতা করতে পারে? এই যে কনসেপচুয়াল, তার মানে এখানে আমি কি? আমি এখানে আপনি যে বক্তব্যটা দিচ্ছেন সেটা সত্য বক্তব্য যেটা না, আমি চ্যালেঞ্জ করবো কেন? আপনি যে উদ্বাস্তু নিয়ে যে কথাটা যে উপস্থাপনা দিয়েছেন, আমি তো আপনার সঙ্গে 100% একমত এই সঙ্গে। না, ওটা তো ঠিক আছে। তো তার মানে তো আমি আপনার অনুগত নই, না অবশ্যই না। আমি আপনার বসংগত নই, কিন্তু আপনার বক্তব্যটা রিয়েলিস্টিক, আপনার বক্তব্যটা বর্তমান প্রেক্ষাপটে একটা অতি বাস্তব কথা বলেছেন। হ্যাঁ, যেমন ধরেন এখানে যে আমি একটু ক্যাটাগরিক্যালি জিজ্ঞেস করি যে যেমন ধরেন বাণিজ্য চুক্তি, তাহলে বিরোধী দল হিসেবে আপনারাও সেটাকে ওন করেন। ব্রাহ্মণবাড়িয়াতে সিনেমা দেখতে দেওয়া হচ্ছে না, বিরোধী দল হিসেবে আপনারাও সেটা ওন করেন। তারপরে হচ্ছে যে এখন রাস্তায় যে ধরেন পুলিশের গাড়িকে পিটিয়ে ভেঙে ফেলা হচ্ছে এই যে অটোরিকশা চালকরা, তাহলে আপনি কি মনে করবেন এটা সঠিক হচ্ছে? না, আমি তো সঠিক বেঠিক বলি না, আমি সরকার করবে, সরকারকে সহযোগিতা করব। সরকার যদি বলে আমি কাজটা করতে পারতেছি না, আমি তো পুলিশ উস্কায় দিই নাই, বা আমি তো পুলিশকে আঘাত করার জন্য কাউকে বলি নাই। আমি তো বলি না তুমি সিনেমা করতে দিও না, সিনেমা দেখতে দিও না। না, কিন্তু সেটা তো হচ্ছে, তারা হচ্ছে, সরকার বলুক, আমি তো বিরোধিতা করছি না, আমি তো উস্কায় দিচ্ছি না। তার মানে সরকার যেভাবে বলছে আপনি মনে করছেন ঠিকঠাক আছে? আমি তো বলবেন না। আমি নীতিগতভাবে সরকার যা করছে তাই ঠিক, তাই? কারণ আমি 19 বছর একসঙ্গে ঘর করেছি। হ্যাঁ, এটা আপনার ব্যক্তিগত। হ্যাঁ, আমরা দলগত। আমরা 19 বছর বাংলাদেশ থেকে একভাবে চিন্তা করেছি যে আমাদের মতামতটা সঠিক, আওয়ামী লীগের মতামতটা রং। হ্যাঁ, কাজে আমরা আওয়ামী লীগ বিরোধী, যুগপৎ ছিলেন যখন। আমরা আওয়ামী লীগ বিরোধী। আওয়ামী লীগ এসে বলো যে আমরা 19 বছর না, আরো লম্বা মনে হয়, প্রায় 30 বছর কাছাকাছি। আমরা অ্যাক্টিভলি এইটা গ্রুপ জামাত আমাদের আগেও আছে, কিন্তু এনসিবির জন্ম তার পরে হয়েছে, কিন্তু আমরা সবাই নীতিগতভাবে আওয়ামী বিরোধী। মানে এনসিপি এখানে আসলে এখন হ্যাঁ, মানে আমরা বিষয় না আওয়ামী বিরোধী। এখনো আমরা আওয়ামী বিরোধী, এখানে আমরা ঐক্যমত। কাজে আমরা সরকারটা চালানোর জন্য আমরা বলছি যে আমরা তো জামাত তো 91 সনেও বিএনপির সঙ্গে ক্ষমতায় আসছে, কিন্তু সে ক্ষমতা অংশ নেয় নেই। তার মানে এইভাবে আমরা বলবো কি, আমি দেখি আমরা আমাদের আমাদের মোশাররফ হোসেন ঠাকুর এক লাইনে কনক্লুড করতে চাই, সেটা হচ্ছে আমরা বিরোধীদের নামে আমরা সামাজিক বিশৃঙ্খলা, রাজনৈতিক উচ্ছৃঙ্খলতা বা চলমান প্রবাহকে বাধাগ্রস্ত করতে চাই না। তাতে যদি আমাদেরকে আপোষ করতে আমরা করব, কিন্তু যদি সে যে সিনেমা যারটা দেখতে দিচ্ছে না, সে যদি সরকারের কাছে ব্যর্থ হয়ে বলে যে আমার এই দাবিটা সরকার দেখছে না, আপনি দেখেন, আমরা 100 ভাগ দেখব। তার আগে আপনারা আমি কি করে দেবো? তাতে আমার সরকারের কাজে বাধা দেওয়া হলো। ওকে, সরকার চাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়াতে সিনেমাটা না চলুক। এটা খুবই মজার যে হ্যাঁ, সরকার অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান আপনি একটা নতুন ব্যবস্থাপনার কথা বলছেন, কিন্তু এটা আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনা। সরকার চাচ্ছে পুলিশ মার খাক, সরকার, আমি বলবো সরকার চাচ্ছে তার এসএসএম মার খাক। ওকে, আমরা সেটা সরকার আমাকে বলতে হবে যে ওকে কেন মারলো আপনি দেখেন। ঠিক আছে, আমরা একটু এইটা আমি বলার চেষ্টা করছি, মানে মোশাররফ হোসেন ঠাকুরের কাছে যাই। মোশাররফ ভাই, আচ্ছা, এই যে উনি যেটা বললেন এটা এক ধরনের কিন্তু সমমনা বিরোধী দল আর কি। আমি যদি বিরোধী দল না, এত বিরোধী দল না, মানে নামে বিরোধী দল কিন্তু সমমনা। আমি যেহেতু আসন বন্টনে আপনি ভাগ করেছেন, ওই পাশে বসলে বিরোধী দল। ওকে, না আমাদের তো মানে পার্লামেন্টারি তাই। ভাই, হ্যাঁ, আমরা আলোচনাটা আগাই। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা এবং অপর বিজ্ঞ আলোচক আমার শ্রদ্ধেয় আক্তার ভাই, বিশিষ্ট মুক্তিযোদ্ধা। দেখুন, আক্তার ভাইয়ের সাথে আমি সবিনয়ে একটা বিষয়ে একটু দ্বিমত করি। সেটা হচ্ছে যে আমি বাংলাদেশি বাঙালি, এইটা বাংলাদেশি না বাঙালি, এটা নিয়ে বিতর্ক না করে খুব সহজ একটা সমাধান আছে। যেমন ব্রিটেনে আপনি একজন ব্রিটিশ, ইংলিশ, আপনি ক্যাথলিক অথবা প্রটেস্ট্যান্ট অথবা মুসলমান। আমি যদি আজকে বলি যে আমি বাংলাদেশি, আমি বাঙালি মুসলমান, আমি বাংলাদেশি চাকমা খ্রিস্টান, আমি বাংলাদেশি গারো খ্রিস্টান, নো প্রবলেম। বাংলাদেশি বাঙালির তো কোনো বিভেদ এখানে হলো না।
এখানে যারা ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যাদের সমস্যা, এরা বাংলাদেশে বাঙালিকে এটা মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চান। কিন্তু আক্তার ভাই আপনি যদি বললেন ধর্ম হচ্ছে আসছে পরে ধর্ম তো আছে, আমি তো ধর্ম তো বাদ দিব না, আমার জীবনে তো ধর্ম আছে। কিন্তু বাঙালি থাকলেও ধর্ম থাকবে, আমি বাঙালি থাকলেও ধর্ম থাকবে, আমি চাকমা থাকলেও ধর্ম থাকবে। বাট এর আগে আমার যেহেতু 100 বছরের শ্রেষ্ঠ অর্জন আমার স্বাধীনতাটা হচ্ছে আগে। এই 100 বছরের মধ্যে আমরা, বা 200 বছর, 250 বছর, 400 বছরের মধ্যে এই ভূখণ্ড আমরা এইভাবে স্বাধীন ছিলাম না। দ্যাট ইজ 71-এ আমরা প্রথম এই ভূখণ্ডটা এইভাবে স্বাধীন হয়েছে। আখতার ভাই এর মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা যোদ্ধা বললে অসুবিধা নেই। তো সেই ক্ষেত্রে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেলাম, আমরা বাংলাদেশি বাঙালি মুসলমান, বাংলাদেশি বাঙালি হিন্দু, এর বাইরে কমরুদ্দিন আহমেদের বাংলায় মধ্যবিত্তের আত্মপ্রকাশ, এইগুলিতে আপনি দেখবেন উনি বিশ্লেষণ করেছেন। বা মুসলমানরা দুইবার বাঙালি হইতে হয়েছে, মুসলমানরা বাঙালিটা চেষ্টা করে হইতে হয়েছে। আগে বাঙালি বলতে শুধু হিন্দুদেরকে বোঝানো হইতো। এগুলি অন্য আলোচনা, পেছনের আলোচনা, আমি না গেলাম। আসুন, আমরা প্রায় 98 সালে থেকে আমরা জামায়াতে ইসলাম, বিএনপি একসাথে 20 সাল পর্যন্ত একবারে ছিল, এবং এখানে 20 দলীয় জোট ছিল। 18 সালে 20 দলীয় জোটে ইলেকশনটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে একসাথে পথ চলা। আজকে যদি শেখ হাসিনা পালিয়ে না যেতেন তাইলে পরিস্থিতিটা কি হতো? পরিস্থিতিটা হতো এইরকম যে বিএনপি, জামাত, আদার্সরা একসাথেই হয়তো এক পাশে বসতেন। হাসিনা পালিয়ে যাওয়ায় অঙ্কের গড়মিল হয়ে গেল। আমাকে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসিতে হুয়েন মান্নুভাই পার্টি ইন পাওয়ার, আমি অপোজিশন। হুয়েন আই এম ইন পাওয়ার, আপনি অপোজিশন। আমি রুলার, আমি রুলিং পার্টি, আপনি ওয়াচডগ। আমার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, আমি আপনার কথা শুনলে পার্লামেন্টে সেটেলড হয়ে যাবে, আমি আপনার কথা না শুনলে রাজপথে সেটেল হবে। দিটস অল রাইট। আমরা মনে হয় ঠিক জায়গায় এগুচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি, আক্তার ভাই মনে হয় এখানে একটু ডিসএগ্রি করে গেছে। না, আমি ডিসএগ্রি না, আমি আজকে যদি হাসিনা যদি না পালাইতো, এখানে না পালিয়ে যেতেন, তাইলে কি দাঁড়াতো যে হাসিনা ভার্সেস আমরা সবাই এই পার্লামেন্টে যারা আছি। হাসিনার পক্ষের কোনো লোক এই পার্লামেন্টের ভিতরে নাই এখন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এটা পার্লামেন্টের ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসিতে এইটাই আমাদের মূল গোল, আলটিমেট আমাদের যাত্রার গন্তব্যপথ, যে অপোজিশন লাগবে। অপোজিশন না থাকলে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি হয় না। তো সেই ক্ষেত্রে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসিতে একটা এই শব্দ আছে যেটার নাম বলা হয় হার্ড লয়াল অপোজিশন। আপনি যদি ব্রিটিশ কনস্টিটিউশন পড়েন তো হার্ড লয়াল অপোজিশন, এইটা একটা চ্যাপ্টার পড়ানো হয়, হার্ড লয়াল অপোজিশন। মানে অপোজিশন রাষ্ট্রের প্রতি লয়াল, রানীর প্রতি লয়াল, দুটাই হয়, যে রাষ্ট্রের প্রতি লয়াল, হার্ড লয়াল অপোজিশন। তো এই জন্য আমি একটা বলতেছি, অপোজিশনকেও গভর্নমেন্টের পার্ট মনে করা হয়, এবং সরকারি দল যদি কোনো কারণে ফেল করে তাহলে অপোজিশন মাইনরিটি হইলেও তাকে রানী বলবেন, তুমি রাজা, এখন তো রাজা ইংল্যান্ডে, রাজা বা রানী বলবেন যে তুমি গভর্নমেন্ট ফর্ম করো। আচ্ছা, আমরা মনে করলাম এই একটা পথ। তো এখন আসুন সিনেমার বনলতা সেন, বনলতা এক্সপ্রেসের যে ঘটনাটা, আমি সিনেমাটা বেশ কয়েকবার দেখেছি। এইখানে একটা মাত্র বিষয়, একজন পুরুষ ডাক্তার যে এই বাচ্চা ডেলিভারি করিয়েছেন, এই পুরুষ ডাক্তার গিয়ে পেশেন্টকে বলেছেন মা। এরপরে আমার মনে হয় এই জায়গায় কোনো কথা থাকার কথা নয়। তারপরে যারা এখানে কথা বলছেন না, এখানে একটা গভর্নমেন্ট সহনশীলতা দেখাচ্ছে উঠছে, যেটা হচ্ছে ধরেন এর মধ্যে হাসনাত কায়ুম, যিনি হচ্ছেন মানে গণতান্ত্রিক মানে সংস্কার আন্দোলন মানে প্রধান একজন ব্যক্তি, উনি বলছেন, যেমন ধরেন এই প্রশ্নটা বারবার এসছে, যেমন জোনায়েদ সাকি ওই আসনের ব্রাহ্মণবাড়িয়ার, এবং উনি কিন্তু সরকারের এখন একজন মন্ত্রী, এবং ওনাদেরকে আমরা সবসময় খুবই ভোকাল দেখেছি রাস্তায়, তারা খুবই
বজ্রকণ্ঠ ছিলেন এবং এইসব ইস্যুতে তো তারা সবসময় ছিলেন, কিন্তু তারা শুনে এই ঘটনা ঘটে গেছে উনি চুপ, একদম নিশ্চুপ হয়ে গেছেন। মানে এইটা নিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় প্রচুর সমালোচনা হচ্ছে, মানে এইটাকে আপনি কিভাবে দেখছেন? না, এখন এক একজন, যদি আমি আপনাকে বলছি যে ন্যায়সঙ্গত যে বিষয়গুলি আছে, আপনি ন্যায় তো এটার তো স্থানকাল পাত্র হয় না। সত্য এবং ন্যায় এটা স্থানকাল পাত্র না, এটা অন্ধকারে রাখলেও সত্য, আলোতে রাখলেও সত্য। তো এখন কেউ যদি ওইখানে ক্ষমতার মসনদের আলোয় বসে যদি উনি সত্য কথা না বলেন, সেটার দায় দায়িত্ব তো আর আমি জাজ করব না। আমি আপনাকে বলি, আজকে আমি ট্রুথ বলে ফেললো সে, হার্ড ট্রুথ বললো সে, হার্ড। অন্য একটা শোতে আমি আজকে বলে আসছি যে আওয়ামী আমলের 3 জন সচিব একটা মিনিস্ট্রিতে, অর্থ মন্ত্রণালয়ে 3 জন সচিব, একজনের নাম খায়রুজ্জামান মজুমদার। আমরা বহুবার চিৎকার করেছি তত্ত্বাবধায়ক সময় এগুলোকে তাড়ান। 2 নম্বর হচ্ছে শাহরিয়ার কাদের সিদ্দিকী, ইআরডি সেক্রেটারি, বহিঃসম্পদ বিভাগের সচিব। তারপর ব্যাংকিং ডিভিশনের সচিব নাজমা মোবারক। এদেরকে আর এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান, 4 জন অর্থ মন্ত্রণালয়ের 4 সচিব, আওয়ামী সচিব। এদেরকে তাড়ানো হচ্ছে না, মনে হয় এরা অপরিহার্য বাংলাদেশের জন্য। তো আমার কথা হচ্ছে, আমি গতকাল যা বলেছে, আজকে এই পাশে আসার পরে, ওই পাশ থেকে এই পাশে আসার পরেও আমি ওই কথাটা বলবো। কথাটা আমার বক্তব্যটা হচ্ছে এটা। তো আমি এই কথাটা জারি রাখবো। আমি বলছি যে এই আওয়ামী সচিবরা কি দেশের জন্য অপরিহার্য? কেন পাল্টানো হবে না? অপরিহার্য তো না। বিএনপি প্রায় 20-21 বছর আন্দোলন করেছে, ইয়ার থেকে 1/11 থেকে শুরু হয়েছে মাইর খাওয়া আমাদের। তো ভোটের লাত্তি খাওয়া। তো এই ভোটের লাত্তি 20 বছর খাওয়ার পরে আমার লোক পয়দা হয় নাই, অর্থ সচিব হওয়ার মতো লোক পয়দা হয় নাই, এনবিআরের চেয়ারম্যান হওয়ার মতো লোক পয়দা হয় নাই, এই বহিঃসম্পদ বিভাগের ইআরডি সেক্রেটারি হওয়ার মতো লোক তৈরি হয় নাই। তারপর ফাইন্যান্সিয়াল ডিভিশন ইনস্টিটিউট, এফআইডি সচিব, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ডিভিশন, এটার সচিব লোক তৈরি হয় নাই আমার ব্যুরোক্রেসিতে। তো এরা থাকবে কেন? শেখ হাসিনা যাদের ডিএনএ টেস্ট করে এবং 4 স্তরের করে কি বলে পরীক্ষা করে সচিব বানিয়েছে, এদেরকে রাখতে হবে কেন? আমি তো রাখবো না। আমার কথা হচ্ছে এটা, আদর্শের কথা হচ্ছে এটা। এটা পরিষ্কার। তার মানে হচ্ছে যে আমরা একটা ছোট্ট, এটা এবার পরিষ্কার হবে না। হ্যাঁ, আমরা আসবো বেশি পরিষ্কার না, মানে মেজর আখতারুজ্জামান, আমরা আসবো, কিন্তু একটা ছোট্ট বিরতি নিব। আমরা নিচ্ছি একটা ছোট্ট বিরতি, কিন্তু আমরা আবারও খুঁজতে আসবো যে বিরোধী দল রাস্তায় থাকবেও না কেন, বা থাকবে কেন? এটা কি শুধুমাত্র হার্ড ডেমোক্রেসি হবে, নাকি এটা সরকারকে পরিচালনা করতেও সহযোগিতা করে? এই প্রশ্নটা আমরা খুঁজতে আসবো আবার। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল, এবং মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান যেই কথাটা বলতে চেয়েছিলেন আমরা তার কাছে যাব, কিন্তু তারপর একটা প্রশ্নের সাথে যুক্ত করে নিয়ে যাই। সেটা হচ্ছে যে বারবারই যে প্রশ্নটা, যে রাস্তায় আপনি যদি সরকারে চলে যান বা বিরোধী দল যদি নিশ্চুপ আচরণ করে, কখনো কখনো সরকারকে সহযোগিতা করার জন্য রাস্তায় বিরোধিতা করা জরুরি কি না? মানে আপনার কি মনে হয়? আর আগে যেটা বলতে চেয়েছিলেন যুক্ত করে প্রশ্নের উত্তরটা আগে দেই, তারপর আমার ক্লারিফিকেশন দিই। দেখেন, রাস্তায় আমি কেন যাব? যেহেতু আমার সংসদ আছে, আমার একটি নির্বাচিত সংসদ আছে, যে নির্বাচন নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। কিন্তু যখন আপনি সরকারের অংশ হয়ে যান তখন আমার তো সংসদীয় বিরোধিতা করার জায়গা আছে। জামাত ইসলামের কথা বলছি না, আমি ধরেন বলছি জামাতে বলছি না, আমরা সংসদীয় বিরোধী বাকি যারা আছে তাদের তো গণ অধিকার আন্দোলন বা এদের কথা বলছি। আপনি সংসদীয় গণতান্ত্রিক রিপ্রেজেন্টেটিভ পলিটিক্সে আপনি বাকি রাজনৈতিক দলগুলো ফ্যাক্টর না। আপনি বহুত ইন্টেলেকচুয়াল হতে পারেন, পিএইচডি হতে পারেন, দার্শনিক হতে পারেন, বড় ইমাম সাহেব হতে পারেন, মৌলভী সাহেব হতে পারেন, ইউ আর নোবডি, ইউ আর ইন্ডিভিজুয়াল। But those are representing in the parliament, they are the representative of the people. এদের বাইরে কোনো রিপ্রেজেন্টেটিভ নাই। রিপ্রেজেন্টেশন, দে রিপ্রেজেন্ট আমার পুরো 20 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে এই 300 জন। আমি পিএইচডি হতে পারি, আমি আমাদের দার্শনিক হতে পারি, অনুযায়ী তো না সেটা হলো ক্রস করতে পারবে না, ফ্লোর ক্রস করতে পারবে না। আমাদের একটা পারসেপশন, যে পারসেপশন কারেকশন করা দরকার। ফলে আমি ফিলোসোফার,
আমি দার্শনিক, আমি বিশাল বড়, বা ধরেন আমি একটা বাংলাদেশ ক্রিকেটের একজন চৌকস প্লেয়ার, সেঞ্চুরিয়ান, বাট আই হ্যাভ নো বিজনেস ওদের আমি অস্ট্রেলিয়া খেলবো না জাপানের সঙ্গে খেলবো। দ্যাট ডিসিশন উইল বি টেকেন বাই মাই না সেটা তো টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্ট, কারণ হে আমি যে কথা আসতেছি, আমি মোশাররফ সাহেব যে কথা বলছি, মোশাররফ সাহেব তার পয়েন্ট অফ ভিউতে বলছেন যে এই সচিবরা আওয়ামী লীগ। তাহলে এই সচিবরা যদি আওয়ামী লীগের হয়, তো এডিশনাল সেক্রেটারি আওয়ামী লীগ না, জয়েন্ট সেক্রেটারি আওয়ামী লীগ না? গত 19 বছরে তো এরাই প্রমোশন পাইছে। উনি যেটা বললেন যে একটা ডিএনএ টেস্ট করে দিছে, তার মানে ডিএনএ টেস্ট করে যাদেরকে আওয়ামী লীগ পেয়েছে তাদের কি আছে? অল ডিপটি সেক্রেটারি প্রমোশন দিয়ে গেছে শেখ হাসিনা সরকার। সো ডিপটি সেক্রেটারি অ্যাবাভ, আমি কি বলতে পারি তারা আওয়ামী লীগের যদি হুকুম তারা মেনে থাকে, তাহলে তারা অন্যায়টা কোথায় করেছে? রাষ্ট্র যে ক্ষমতায় বসছে তার ক্ষমতায় শুনেছে, তার হি ওয়াজ এফিশিয়েন্ট। কারণ আমার এখন বর্তমান আইজি কার কথা শুনবে? মানে ব্যুরোক্রেসি সবসময় সরকারকে ফলো করবে, সরকারকে, সরকারি পাওয়ার, সরকার পাওয়ার, যার পাওয়ার এক্সারসাইজ করতে পারে। অনেক দুর্বল সরকার থাকে, দুর্বল সরকারের কথা অনেক সময় শুনে না, বাট পার্টি ইন পাওয়ার, যার স্ট্রেংথ আছে। আজকে আইজিপি কার কথা শুনবে? আজকে যে সচিবরা আছে কার কথা শুনবে? তারা কি এখন কোনো রেকর্ড আছে যে এই সচিবরা বর্তমান সরকারের কথা শুনে না? এখন আপনি ঢালাওভাবে এই সচিবদেরকে বাদ দিয়ে আরো ইনকম্পিটেন্ট এডিশনাল সেক্রেটারিকে নিয়ে আসে। এমনি তো এরা কলা গাছের মতো প্রমোশন পায়, লতার মতো প্রমোশন পায় এখানে আসছে। তারা যে আজকে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, তো লতার মতো যে বায়ে উঠে সুপারি গাছের মতো লম্বা হয়েছে। তারা তো ম্যাচুরিটি বিল্ড আপ করে নাই। আপনি বলেন তো ভাই, আপনার বয়সে কোনো সেক্রেটারি আছে? না। তাহলে তারা আপনার চেয়ে বেশি কি করে জানবে? বা তার ধারণা কি সে আপনার চেয়ে অনেক বেশি জানে? এটা তো এই যে আমাদের দেশের যে কতগুলা লতা পাতা দিয়ে বড় করে ফেলছি, এই যে মানে চাকরির বছর ডিঙ্গাইছে আর প্রমোশন পাইছে। আমি আমার বন্ধুবর্গকে, ছোট ভাইকে বলবো, ব্যুরোক্রেটস আর ব্যুরোক্রেটস, এদেরকে আওয়ামী লীগকরণ করে লাভ যদি করেন, কালকে আপনি বিএনপিকরণ হয়ে যাবে। আজকে তাদেরকে বাদ দেওয়া যে সচিব বানাবেন সে বিএনপি সচিব এস্টাবলিশ করবেন। সো আপনার অ্যাডমিনিস্ট্রেশন উইল কলাপস। আপনি যদি বিএনপির হোম সেক্রেটারি বানান, আমি কথা দিয়ে যাচ্ছি ওই হোম সেক্রেটারিকে ফাংশন করতে আমি দিব না, বিকজ তুমি বিএনপির হোম সেক্রেটারি, বিএনপির বাড়ির যাও। আমি এখানে কথা দিচ্ছি আপনাকে, ডাবল বলছি, তুমি যদি বলো এই সেক্রেটারি বিএনপির সেক্রেটারি, যদি সাহস থাকে, গার্ডস থাকে, বলো যে এই সেক্রেটারিগুলো বিএনপির, আমি পোস্টিং দিলাম, দেখি কোনো একটা সেক্রেটারি চেয়ারে বসতে পারে কিনা, দায়িত্ব পালন করতে পারে কিনা। এখানে মানে আরেকটা বিষয়, ব্যুরোক্রেসি ইজ ব্যুরোক্রেসি। আরেকটা বিষয় হচ্ছে আমরা একটু যদি ইতিহাসের দিকে তাকাই, আইয়ুব খানের সময় কিন্তু একটা দারুণ ঘটনা ঘটেছিল সিএসপি অফিসারের ক্ষেত্রে। আপনাদের মানে আমাদের বেশ কয়েকজন সিএসপি অফিসার ছিল যারা ঢাকা ইউনিভার্সিটিতে মানে বামপন্থী রাজনীতি করতে, এমনকি তাদের কারো বিরুদ্ধে অনেক অভিযোগও ছিল। কিন্তু আইয়ুব খানের সময়টি খুব ইন্টারেস্টিংলি তারা ওই পরীক্ষায় পার্টিসিপেট করেছে এবং অনেকেই সিএসপি অফিসার হতে পেরেছে। এই যে অ্যাকোমোডেশন, মানে সেই অ্যাকোমোডেশনটা করতে হবে, কারণ এরা যে কিছু হোক, অনেকে পিএইচডি করছে, অনেকে এডুকেশন করছে, অনেকে শিক্ষা করছে, তার স্কিলটাকে। কাজে আপনি যদি আওয়ামী লীগীকরণ করেন, তাহলে তার কাউন্টার বিএনপিকরণ করতে হবে। তাহলে আপনাকে বলতে হবে আমি বিএনপির কোন কাউকে সেক্রেটারি বানাবো না, যারা করে তারা বিএনপির না। দেখি তো একটা সেক্রেটারি পান কিনা আপনি। এখন সবাই লাইন দিবে এখন বিএনপি নেতাদের বাড়িতে। আমার ঠাকুর ভাইয়ের বাড়িতে এখন এসে দেখবে সব সেক্রেটারি মিষ্টির বান্ডা নিয়ে আস্তে আস্তে, ভাই আমার বাড়ায় দেন সেক্রেটারি। সো প্লিজ, এই সেক্রেটারিরা খারাপ হতে পারে, পানিশমেন্ট দেন, সাজা দেন। এই সেক্রেটারি যদি বিয়ন্ড তার উপরে কমান্ডের বাইরে কিছু করে থাকে, পানিশিং। বাট কাউকে আপনি আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে ব্যান করতে উচিত হবে না। তাহলে আপনি আজকে যে সেক্রেটারি বানাবেন সে বিএনপি সেক্রেটারি হিসেবে ব্র্যান্ড হবে, ফলে হি উইল নট বি এফেক্টিভ। মানে যেটা হচ্ছে যে আপনার আইয়ুব খানের সময়ের কথা কেন বললাম, ওই সময় সিএসপি যেমন নিয়োগ হয়েছে ঠাকুর ভাই, দেখেন একই সাথে হচ্ছে আবার তাদেরকে রাজনৈতিকভাবেও নিউট্রালাইজ করে ফেলানো হয়েছে। দেখেন আমি অনেকগুলো মেধাবী। মুন্না ভাই, আমি এখানে দুইটা এক্সাম্পল মুশারফ বলা 71-এর পরে আমরা পাইলাম পাকিস্তানের কিছু ডিপ্টি সেক্রেটারি, হাইয়েস্ট র্যাঙ্ক অফ ডিপ্টি সেক্রেটারি, এবং কিছু সেক্রেটারিরা মানে এডিসি র্যাঙ্কের লোক মুক্তিযুদ্ধ হওয়ার কারণে একটা ব্যালেন্স করতে গিয়ে আমরা সিনিয়র অফিসার থেকে কাট করলাম।
করে ডিপটি সেক্রেটারি দেখে রাতারাতি এমকে আনোয়ার টানকার এগুলোকে বানাইয়া আমরাই আবার লতার মতো ফললাম। উপরে দিকে উঠালো। ফলশ্রুতি কি হলো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অ্যাডমিনিস্ট্রেশন কলাপস করলো। জিয়াউর রহমান ক্ষমতা এসে কি করলেন? সব পুরোনোগুলো ডেকে রেখে রিপিটি ডেকে নিয়ে আসলেন, পাকিস্তানি ফিরত ডেকে নিয়ে আসলেন, ডেকে নিয়ে এসে কি করলেন? সিনিয়রদের দিয়ে ব্যালেন্স করে উনি অ্যাডমিনিস্ট্রেশন চালাইলেন। দেখেন, যেভাবে এক্সপেক্ট করার কথা, ফাংশন করার কথা, অন্তর্বর্তীকালীন সরকার সেভাবে ফাংশন করতে পারে নাই, কারণ তারা সব সেক্রেটারিকে ডাউটফুল করছে। এখানে কিছু আছে যে ফারুক টারুক রাইসা হঠাৎ করে দে বিকাম, কেউ জামাতের সেক্রেটারি, কেউ বিএনপির সেক্রেটারি, কেউ এনসিপির সেক্রেটারি, এবং বিসিকে বলা হয়েছে জামাতের বিসি। দেখি মোশাররফ ভাই নিশ্চয়ই তার একটা বক্তব্য এখন থাকবে। যদি আপনি আবার হ্যাঁ। যদি সেক্রেটারি বদলাইতে হয়, তাহলে এডিশনাল সেক্রেটারি বানাইতে হবে, তাহলে আবার লতা গাছকে বানাবেন, আবার ইনকম্পিটেন্ট লোককে বানাবেন। ইট ইজ রং হবে। এটার জন্য বিএনপি সরকার সাফার করবে। বিএনপি সরকার সাফার করা মানে, আপনি আবার অপোজিশন কথা বলছেন, সাফার করা মানে আমি সাফার করা, জনগণ সাফার করা। না, আমরা একটু মোশাররফ হোসেন ঠাকুরের কাছে যাই। আমি এটা প্রত্যাশী না, আমি মনে করি না আপনার ব্যুরোক্রেট বক্তব্য থেকে খুবই পরিষ্কার এবং politically brand খুবই করা উচিত হবে। পলিটিক্যালি আমার মনে হয় যে খুবই ব্যুরোক্রেট থেকে brand করা উচিত কারেক্ট। হবে না। এবং যেমন জিয়াউর রহমানের সময় যদি আমরা দেখি, যেমন এমনকি আমরা দেখবো যে যে আওয়ামী লীগ ব্যান্ড হয়ে যাওয়ার কথা ছিল, তার অনেক নেতারা বাড়িতেও থেকেছেন এবং পলিটিক্সও করেছেন, এবং জামিন দিয়েছে। তাদেরকে মানে ধরে নিয়ে যাওয়া হয় না, যেমন অনেক বড় বড় অনেক- নেতা। অনেক বড় নেতা। এবং উনি কিন্তু সবাইকে স্পেস করে দিয়েছেন, মানে সেই জায়গাটা না হলে আরো অ্যানার্কিজম তৈরি হতো বা আরো অন্যদিকে যেত, যেটা আমরা এখন ঝটিকা মিছিল বের ভিতর থেকে দেখতে পাচ্ছি। দেখি মানে এই দুটো মিলায়ে আমাদের আমি আপনাকে বলি, মোশাররফ ঠাকুর কি এটা বলেন? দুটা বিষয়, প্রত্যেকটা বিষয়ের তো একটা অপরপিঠ থাকে, এপিঠ অপিঠ। আমি আপনাকে বলি যে শেখ হাসিনার সময় যে সচিব বা এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারির পরেই বা এডিশনাল সেক্রেটারির পরে সচিব, তো সে ধরুন একটা ছেলের, আমাদের বয়সী কেউ সচিব নেই, আই এম 63, তো ইন দ্যাট কেস আমাদের বয়সী তো সচিব কেউ থাকার না, কথা তারা না। তো অলরেডি হ্যাঁ, তো সে আমাদের সাথে যারা ছিল, যারা ধরুন ডিএস পর্যন্ত হয়ে আর তাকে প্রমোশন দেওয়া হয়নি, খুব ইফিশিয়েন্ট অফিসার, একটা ব্যাচে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ হয়েছে, এইরকম ছেলেরা হইতে হয় নাই, কি বলে এই ডেপুটি সেক্রেটারি পরে আর তাকে কিছু বানানো হয় নাই। তো আক্তার বাড়ি অনেক পরিচিত আছে, ব্রিলিয়ান্ট অনেক ছেলে আছে যারা ডিএস এর পর 9th ব্যাচের, 11th ব্যাচের, 12th ব্যাচের, 13th ব্যাচের ডেপুটি সেক্রেটারি নিয়ে পর্যন্ত আটকে রেখে দিয়েছে। তো এদেরকে আপনি এদের প্রতি জাস্টিস করবেন না, আপনি জাস্টিস তো করবেন, এক। 2 নম্বর হচ্ছে যে শেখ হাসিনা যে একটা ছেলের নানার বাড়ির একজন, তার নানা বা নানার ভাই, উনি মুসলিম লীগ করতো অথবা বিএনপি করতো, এই জন্য সে আর ডিএসের উপরে তাকে প্রমোশন দেয়নি। তো এই জন্য আমি আজকে বলছি যে যারা ডিএনএ টেস্টে হাসিনার কাছে ওইভাবে পাশ করেছিল, বিভিন্ন কবিতা লিখেছেন বঙ্গবন্ধুকে নিয়ে, লিখে সচিব হয়েছেন, এদেরকে তো একটু আমার মনে হয় যে একটু সাফার করা উচিত, এটার জন্য জবাবদিহিতার মুখোমুখি হওয়া উচিত মিনিমাম, এক। আর 2 নম্বর হচ্ছে, আমি আপনাকে বলতেছি এই গভর্নমেন্টে একটা যে পুলিশের সম্পর্কে যে জিনিসটা বললেন, পুলিশ, মোশাররফ ভাই আপনি যদি একটু অ্যালাউ করেন, একটু বিরতি নিয়ে এসে যদি আপনার বাকি কথাটা শুনি। ওকে, আমরা আপনাদের সাথেই থাকুন, আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল, আমরা সেই মোশাররফ হোসেন ঠাকুরের কাছে সেই আলোচনায় ফিরবো, কিন্তু সাথে একটা ছোট্ট জিনিস যুক্ত করে, যেটা আমি অলরেডি একবার বলেছি মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানের সাথে, যে যেমন জিয়াউর রহমান যখন ক্ষমতাটা নেয়, বিএনপি যতবারই ক্ষমতায় এসছে ততবারই অনেক সংকটের পরে, 90-তে এসছে যখন একটা বড় আন্দোলন হয়েছে, তখন মানে খালেদা জিয়া এসছে, এবার তারেক জিয়া যে আসলেন, উনিও আসলেন কিন্তু একটা বড় সংকটের পরে। আবার আমরা 75-এ দেখব, কিন্তু 75-এর ওর পরেও কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়ে যাওয়া গিয়েছিল একরকম, কিন্তু তারপর আমরা দেখব যে রাজনীতি করতে পেরেছেন মানে নেতারা, এবং তাদের মানে কম হলেও মিছিল করতে পেরেছেন, মানে তার মানে কি জিয়াউর রহমানের রাজনীতি অনেক বেশি অ্যাকোমোডেটিভ ছিল, মানে এই বিষয়গুলোকে সহ যেটা উনি বললেন, আপনি যেটা বলছিলেন সেইটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? আমি আপনাকে বলি 3টা ঘটনাই দেখবেন যে জিয়াউর রহমান
75-এর পরে সিপাহী জনতার বিপ্লবের পরে সেখানে জিয়াউর রহমানই বেসিক্যালি হয়ে যান জাতীয় ঐক্যের প্রতীক এবং আওয়ামী লীগকে আন্দোলন এই তার অস্তিত্ব ফিরিয়ে দিয়ে তাকে রীতিমতো পালকিতে করে আনতে হয়েছে যে ভাই আপনি আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগ জিয়াউর রহমান 77-8 থেকে দেখবেন আপনি উনি নির্বাচন করতে চান, আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না নির্বাচন করার জন্য। তারপরে সর্বশেষ বলছে ঠিক আছে একটা রাষ্ট্রপতি নির্বাচন করব, জিয়াউর রহমান হানা ভোট দিলেন। হানা ভোট হলো 78 সালের 3রা মার্চ, না আমি আর একটু পেছনে যাই, 77 সালের 30শে মে উনি হানা ভোট করলেন। ইয়ার 1 বছর 3 মাস 12 মাস 3 দিন পরে 78 সালের 3রা জুন দেখবেন জিয়াউর রহমান প্রেসিডেন্ট নির্বাচন করেন। তখন আওয়ামী লীগ তার পক্ষে থেকে দেয় নাই, ক্যান্ডিডেট দেয় নাই। সে একটা গণতান্ত্রিক জোট করে জেনারেল উসমানীকে গজের পক্ষ থেকে, গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে জেনারেল উসমানী ইলেকশন করলেন এবং এর ঠিক পরের বছর ফেব্রুয়ারি মাসের মানে 8 মাস 15 দিন পর, 8 মাস 15 দিন পর ফেব্রুয়ারি মাসের 18 তারিখ নির্বাচন হয়। ওনার ভাই আনিসুজ্জামান খোকন ইলেক্টেড হন, একেবারে তরুণতম এমপি আর কি। তো এই যে আমি আপনি বলছি ওই সময় জিয়াউর রহমানই ঐক্যের প্রতীক। জিয়াউর রহমান রাজনীতি সবাইকে ডেকে ডেকে পুনর্বাসন করেছেন। ঠিক 90-র পরে আপনি দেখবেন যে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে বিশ্বাসযোগ্য নেত্রী মনে করেছে, কারণ হাসিনা 86 সালে নির্বাচন চলে গেছে এর সাথে সাথে, তো বিশ্বাসযোগ্য নেত্রী মনে করেছে। এখন আজকের যে অবস্থাটা, আজকের অবস্থায় আপনি মানুষের সাথে আলাপ করে দেখবেন, মানুষ 12ই ফেব্রুয়ারিতে যে অবস্থায় ছিল সেখান থেকে মানুষ মনে করে তারেক রহমানই এখন তাদের গার্জিয়ান, একটা অভিভাবকত্ব তারেক রহমানের মনে করে যে তারেক রহমানই বাংলাদেশের রাজনীতির অভিভাবক এবং তার দায়িত্ব হচ্ছে অন্যান্য সবাইকে দেখে শুনে রাখা, সবার অধিকার নিশ্চিত করা, এটা মানুষ মনে করে। আমার আইডিয়া, আমার বিশ্লেষণ। তো এই জন্য 3টার সময়ই এই 3জন এক ফ্যামিলির পৃথিবীতে অন্য কোথাও আছে কিনা যে 3টা ক্রাইসিস মোমেন্টের পরে এরা ক্ষমতায় এসছেন এবং এরা ক্ষমতায় আসার পরেই শুধু এদেরকে এদের দলের নেতা মনে করে না, মানুষ মনে করে অন্যান্যদের অধিকার সংরক্ষণের দায়িত্ব তাদের উপর, তারেক রহমানের উপর, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অপোজিশনের যেমন দায়িত্ব আছে এই পরিস্থিতিটাকে উত্তরণের জন্য, ঠিক সরকারি দলেরও আলাদা কিছু দায়িত্ব তাদের উপর বর্তি আছে। আপনি আসছিলেন এর আগে বলছিলেন যে পুলিশের অবস্থা কেন এরকম। আমি তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে আমরা বলছিলাম যে পুলিশে গভর্নমেন্টের যারা কথা বলতে পারেন এদেরকে পুলিশ লাইনগুলিতে পাঠান। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে একটু দর্শকদের জানিয়ে রাখি, মানে আজকে কুমিল্লার হাইওয়ে পুলিশের গাড়ি অটো রিকশা চালকরা ভেঙে দিয়েছে এবং যার ভিডিও ছড়িয়ে পড়েছে আমাদের সোশ্যাল মিডিয়াতে সব জায়গায়, এবং এইটা একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছে সাধারণ মানুষের ভেতরে যে হাইওয়ে পুলিশ বা পুলিশকে যদি এভাবে সংঘবদ্ধভাবে অ্যাটাক করে, যেটা আমরা মিরপুরে দেখেছি কোরবানির আগে, বা আমরা প্রধানমন্ত্রী যে এসএসএফ তাকে পর্যন্ত তার দলের ছেলেপেলেরা ধাওয়া দিচ্ছে। এখানে একটু ইন্টারাপ্ট করতে পারি ফার্দার যাওয়ার আগে? এগুলাকে বলি আমরা কারেক্টিভ মেজার্স। পুলিশ ধোয়া তুলসী পাতা না। পুলিশের যে হাই হ্যান্ডেডনেস, পুলিশের স্বেচ্ছাচারিতা, এই যে পুলিশের পেট্রোলের নামে যেভাবে ক্ষমতা মিসইউজ করে, ইনভেস্টিগেশন নামে পুলিশ যে মানুষকে হ্যারাসমেন্ট করে, সেই বিচারটা আমরা প্রাতিষ্ঠানিকভাবে দিতে পারছি না। ওসির উপরে এসপি ফাংশন করার কথা, এখানে ওসি এখন এসপির ভাই হয়ে গেছে। কিন্তু আপনারা তো বিরোধী দলকে এটা বলছেন, বা আপনারা এটা সরকার বলছি, কাজে এখানে যদি পুলিশ নিজেকে কারেক্ট না করে, যদি এসি এসপি ভাই ভাই বন্ধ না হয়, ওসি যেভাবে লর্ডের মতো ব্যবহার করে থানাগুলোতে বসে, ওর যদি লর্ড বন্ধ না করেন, ওকে যদি পুলিশ না বানান, ওকে প্রশাসক বানাচ্ছেন, এরকম আরো ঘটনা ঘটবে। না, আরো ঘটবে। পুলিশ আসলে কি করবে বলেন? দিস ইজ কল্ড কারেক্টিং। দেখেন, আপনাদের দলেরই একজন মানে এমপি মহোদয় হচ্ছে মানে প্রকাশ্যে বলেছে যে 1 ঘন্টার মধ্যে আমি ওসিকে ট্রান্সফার করে দিয়েছি। তাহলে এইগুলা সরকারি দলেরও না। ওসিরা কেন রিঅ্যাক্ট করলো না?
আমার কথা হচ্ছে এই যে এটা কি করে? সে কি, সে তো রাজনীতি করে না। ওসি কেন সিভিল কাপড়ে ঘুরে বেড়াবে? ইটস ইউনিফর্ম ফোর্স। সে তো- না এই যে অথচ এই ওসি আরেকখানে ক্ষমতা দেখাচ্ছে, মানে ওসি এখন না, না, ওসির এখন ক্ষমতা আপনার কথা সিম্বলিক হচ্ছে, হয়ে গেছে। আপনি যদি ওসি ক্ষমতার এর মানে- সিম্বলিক হয়ে গেছে। এর মানে এটা কি যে আপনি পুলিশকে বিচার করেন, নিয়মে আনেন, কিন্তু পাবলিক মানে স্পেসে আপনি পুলিশকে এইরকম যদি পুলিশকে মার খেতে হয় তাহলে আমাদের তো অ্যানার্কিজম হয়ে যাবে। আমার এটা অ্যানার্কিজম না, 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 দিস ইজ দেখে কারেক্টিভ আমরা- মেজার্স। না, না, বলো মোশাররফ বলো। ভাই আপনি- দেখি কি বলে। উনি তো এই একটা একটা ডিসিপ্লিনিং ফোর্সে ছিলেন, আর্মিতে ছিলেন। তো সেখানে প্রথম কথাটাই হচ্ছে যে কারোর উপর তলোয়ার ঝুলিয়ে রেখে, ঘাড়ের উপর তলোয়ার ঝুলিয়ে রেখে আপনি বলবেন যে তুমি সার্ভিস দাও আমাকে, এটা হবে না। প্রথম কথা হচ্ছে যে পুলিশের পুরো ফোর্সটাকেই এখনও তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে এরা কতজন অভিযুক্ত, অ্যাকিউজড, এখনও কেউ জানেই না। আপনাকে বলতে হবে এই আমার 2,13,000 ফোর্স আছে, 2,13,000 ফোর্সের মধ্যে আমার 2,000 অথবা 5,000, এই 5,000 জন হচ্ছে অভিযুক্ত আমার গণ অভ্যুত্থানের সময়। এটা ক্লিয়ার বলতে পারেন। এবং এই 5,000 বা 2,000, 3,000 এরা এই বাকি সবাই, এই 5,000 ছাড়া বাকি সবাই নির্দোষ, তোমরা সমাজের জন্য, দেশের জন্য কাজ করো, এটা আপনাকে বলে ফেলতে হবে। অভিযুক্ত যারা, এদেরকে আলাদা করবেন, করে বলবেন তোমরা আপাতত বাড়ি করে থাকো, অভিযোগ প্রমাণিত হইলে কোর্টে যাবা, কোর্ট যদি খালাস দেয় চাকরিতে ফেরত আসবা, যদি না দেয় তাহলে তো তোমার ভাগ্যে যা আছে সেটা হবে। আপনাকে এটা ক্লিয়ার করতে হবে, 1 নম্বর। আর নইলে পুলিশকে কখনোই পুলিশ দাঁড়াবে না। আরেকটা হলো পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য সারা দেশে স্বরাষ্ট্রমন্ত্রী তার আদার্স কলিগদেরকে পাঠাতে হবে যারা কথা বলতে পারেন, এদেরকে বলতে হবে যে তোমার মনোবল তুমি ফিরিয়ে আনো, তো এটা তোমার দায়িত্ব। হ্যাঁ, এই যে আর যদি দায়িত্ব যারা পালন করতে না পারো, সংঘবদ্ধভাবে অ্যাটাক চাকরিটা করছে, ছেড়ে দাও। কিন্তু মুন্না ভাই এখানে একটা জিনিস বলে, আমি একটা মনে একটা বলছি, পুলিশ ইজ নট এ ফোর্স। পুলিশ হলো আমার সার্ভিস। কি সার্ভিস? ইনভেস্টিগেশন সার্ভিস। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের না, আইন শৃঙ্খলার দায়িত্ব টিওনোর। আপনি পুলিশকে ব্যবহার করছেন কেন? রাস্তায় পেট্রোল দেওয়ার দায়িত্ব পুলিশের না। তাহলে এটা পেট্রোল- আপনারা বলেন সরকারকে। আমরা তো বলতেছি, আমার একটা মানে লিখিত বই আছে, সরকারকে আমার বলেন। একটা লিখিত বই আছে, বইটা আপনি পড়েন, আমি দরকার পড়লে আমি আজকে থাকলে আমি একটা দিব আপনার কপি। আমরা লিখিত বই দিছি, পুলিশকে এভাবে ভাগ করেন। একই পুলিশ এসএসএফ ডিউটিও করবে, একই পুলিশ থানার দারোগা ডিউটিও করবে, কেন? কিন্তু একই পুলিশের গায়ে যদি সংঘবদ্ধভাবে পাবলিক অ্যাটাক করে আর সেই পাবলিকে যদি বিচার না হয় তাহলে কি হবে একটা দেশে? এই আমাকে বলেন। পুলিশ যে আমার কাছে টাকা চায়, আমার যে গাড়িটা থামায়, অধিকার সে কোথায় পাইলো? এই ক্ষমতা বাংলাদেশ সিআরপিসিতে বা পুলিশ অ্যাক্টে বা বাংলাদেশ একটা কোথায় আছে যে আমার চলমান গাড়িকে সে আটকাবে? ইজি ট্রাফিক পুলিশ? না, আমি কি সেইটা ট্রাফিক নিয়ে- না না সেইটা এখানে নিয়ে আপনি- পুলিশকে কেন আপনি রাস্তায় টহল দিতে পাঠান? ওয়াই? এবং সেই চাঁদা আদায় করে, সো কেন তাকে ধরবে না? ওই পুলিশকে যে আপনি রোডে পাঠাইছেন কি কারণে? কি কমপ্লেন আছে? রাস্তার মধ্যে কোনো বাধা হলে তাহলে টিওনোকে বলেন যে তোমার রাস্তার মধ্যে ব্যারিকেড সৃষ্টি হচ্ছে, যাও টিওনো পুলিশ নিয়ে যাক। আপনি পুলিশের মাধ্যমে দিচ্ছেন কেন? পুলিশ তো আমার মাধ্যম না, পুলিশ আন্ডার সিআরপিসিতে দাঁড়াইছে। পুলিশ উইল হেল্প টু ইনভেস্টিগেট দ্য কেস, নট টু স্টপ দ্য ক্রাইম, বাট টু ইনভেস্টিগেট। ইনভেস্টিগেট এন্ড সাবমিট আ চার্জশিট। পুলিশকে আপনি মিসইউজ করতেছেন, পাওয়ার হিসাবে, পাওয়ার ডান্ডা হিসেবে ব্যবহার করতেছেন। পাওয়ার ডান্ডা হিসেবে পুলিশকে হইতে দেওয়া হবে না, আর এটা প্রতিরোধ করা হবে। পুলিশকে আর ক্ষমতা ডান্ডা হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না। কিছু নাকি আপনি কিন্তু বিরোধিতার কথা বলেছেন যে সেটা সমঝোতা হবে, আলোচনা হবে, কিন্তু এখন যদি আমরা ব্যবহার করি, আমরা একটা ছোট্ট একটা বিরতি নিব। আমরা যদি এখানে শুধু বলে যাই যে আমরা যদি প্রতিরোধের মতো শব্দ ব্যবহার করি পুলিশের ক্ষেত্রে, তাহলে কিন্তু অ্যানার্কিজম ছড়িয়ে পড়বে কিনা, এই প্রশ্নটার উত্তর আমরা খুঁজবো বিরতির পরে। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানের সাথে, আমরা ওইখানে ফেরত যাব আপনি যেটা বলছিলেন, এবং সেই আলোচনাকে আমরা খানিকটা নিয়ে যাব মোশাররফ হোসেন ঠাকুরের কাছে। কারণ কি? কারণ হচ্ছে যে মানে এক হচ্ছে অ্যানার্কিজম তৈরি হচ্ছে কিনা আমাদের সোসাইটিতে এই মবের নামে যেটা হচ্ছে, আর দুই হচ্ছে যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল হচ্ছে, এবং বিশেষ করে নোয়াখালীতে বেশ বড় মিছিল হয়েছে, এমনকি পুলিশকেও পিছু হটে যেতে হয়েছে, আর অন্যান্য জায়গায় মুখে মাস্ক লাগিয়ে মানে করা হচ্ছে। তো এবং অনেক জায়গায় পুলিশের মুখের উপরে ধরেন ব্যাগ তল্লাশি করতে যাচ্ছে, ব্যক্তিগতভাবে দেখা যাচ্ছে যে কোনো ধারালো কিছু দিয়ে
তাকে আঘাত করছে, কিন্তু আবার সে পালিয়েও যেতে সক্ষম হচ্ছে। মানে এই যে ঘটনাগুলো হচ্ছে, মোশাররফ হোসেন ঠাকুর। ধন্যবাদ আপনাকে। আমি বলছি যে আক্তার ভাইয়ের সাথে আমার এই ক্ষেত্রে, আক্তার ভাইয়ের হয়তো দীর্ঘ অভিজ্ঞতা পুলিশ সার্ভিস সম্বন্ধে লেখাপড়া করার, ওনাদের তো আর্মিতে বিভিন্ন সার্ভিস সম্বন্ধে পড়ানো হয়, তো সেইটা তো আমার ওই পড়াশোনাটা বাহিনীগতভাবে পড়াশোনা যেটা, এটা নাই, আমরা রাষ্ট্রবিজ্ঞান বা আদার্স থেকে কথা বলবো। তো সেইখানে আমি বলছি যে একটা আধুনিক রাষ্ট্রের জন্য আপনি যদি আজকে সবাইকে ছুটিতে দেন, সকল শিক্ষককে ছুটিতে দেন, একটা স্বাধীন দেশ টিকে থাকে, সকল ছাত্রদেরকে, বিভিন্ন পেশার লোকজনকে ছুটিতে দেন, কিন্তু পুলিশ আর্মি ছাড়াও অনেক দেশ আছে, বাট পুলিশ ছাড়া কোন দেশ নাই। ভুটানে তো আর্মি নাই। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি পুলিশ লাগবে। এখন পুলিশটা আপনি কিভাবে চান, আপনার জনগণ কিভাবে চায়, আর আপনি কিভাবে চান? আপনি পুলিশকে জাস্ট ক্ষমতার বরকন্দাজ হিসাবে ব্যবহার করবেন, নাকি জনগণের সার্ভিসের জন্য ব্যবহার করবেন? দুষ্টের দমন, শিষ্টের পালন, এইটা হলো পুলিশের মূল কথা। তো পুলিশ আমাদের অনেক জায়গায় দুষ্টের পালন করে, শিষ্টের দমন করে। তো একজন মানুষ বিপদগ্রস্ত হয়ে যদি যায়, মোবাইল ছিনতাই হয়েছে, তো তাকে আবার উল্টা টাকাও দিতে হয়। তো তখন তো যাই, আমি আপনাকে বলছি যে পুলিশের যে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাই পুলিশকে ব্যবহার করতে হবে। এখন পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য কি কি করতে হবে? আমার কথাটা হচ্ছে পুলিশের মনোবল ফিরিয়ে আনতে হবে। যে লোকটা ছুরিকাঘাত করে পালিয়ে গেল, তার ব্যাগ তল্লাশি করতে গেছে পুলিশ, এখানে তো পুলিশ কোন দুষ করে নাই। না না, আচ্ছা, তো পুলিশকে যে আঘাত করে যে পালিয়ে গেল, সে তো দুষ্ট মানুষ, তাকে দমন করতে পুলিশ গেল না কেন? এইটা তার মনোবলের সমস্যা। তো সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য গণ অভ্যুত্থানে কতজন মানুষ অভিযুক্ত, এটা আপনাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে, করে বলতে হবে এরা দোষী, এটা সরো। তারপর যদি শেখ হাসিনা 17 বছরে কেউ যদি বিশেষ রকম কোনো অপকর্ম করে থাকে, এদেরকেও আপনি তারপরে সরান। সরিয়ে বাকি যে লোক থাকবে, আমার 2,10,000 হোক, 2,05,000 হোক, এদেরকে আপনি ফ্রি তাদের মতো করে কাজ করতে দেন। এইটা হলো আমার বক্তব্যটা। এখন যে বাংলাদেশে যে কাজটা হচ্ছে, যে এইভাবে বাংলাদেশের পুলিশকে, যেটা আমি যে আক্তার ভাই বলবেন বাকিটা, যে পুলিশকে আমি সব কাজই করাচ্ছি, সব কাজে পুলিশকে দিয়ে করাচ্ছি। তো এইটা আমার মনে হয় এই ক্ষেত্রে অপোজিশনরা কিভাবে পুলিশ চান, এটা পার্লামেন্টে বলতে পারেন। যাদের নতুন মানুষ, অভিজ্ঞতা নাই, যারা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আছে, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন, ফ্লোর নিয়ে কথা বলবেন। তো আমার বক্তব্যটা এরকম। আর বাকি যেটা আছে আমলাতন্ত্র যদি ধরুন কথাবার্তায় যদি আপনি শুরুতেই মনে হয় আমি বসার সাথে সাথে আমি খুব ইনফেরিয়র, তা আমি আপনার কথার উত্তর তো, সব কথা তো উত্তর তো হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যুরোক্রেসি এবং আমাদের যারা জনপ্রতিনিধি এখানে প্রশাসন চালাচ্ছেন, এদের প্রত্যেকেরই ব্যক্তিগত পড়াশোনা, অভিজ্ঞতা, পার্সোনালিটি, ব্যক্তিত্ব, এইগুলোর উপর নির্ভর করে তাদের কথা আমলাতন্ত্র কতটুকু শুনবে। খুবই ভালো বলেছেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। আপনি কি এই বিষয়ে আর কিছু যুক্ত করতে চান? নাহলে আমি আরেকটা বিষয় নিয়ে আলাপ যেতে যুক্ত চাই। মানে কি, হি ইজ ভেরি কারেক্টলি সেড, এ সিভিল সোসাইটি উইদাউট পুলিশ চিন্তা করা যায় না, চিন্তার বাইরে। বিকজ ক্রাইম হবে, ক্রাইম তো ইনভেস্টিগেট করতে হবে কাউকে। আমি বললি তো ক্রাইম না, ক্রাইম ঘটেছে, এখন ইনভেস্টিগেট করতে, হুইল ইনভেস্টিগেট, দ্যাট ইজ দ্য পুলিশ। আমাকে পুলিশ ট্রেন করতে হবে। আমি অনেক বলছি, আমার নিজের কথা বলা ঠিক না। আজকেও আমি এইটার ব্যাপারে, আজকে নয়া দিগন্ত আমার একটা দেখা আসছে, আপনি পড়েন কিভাবে আমার দেশের বাজেটে আমরা জনগণকে সমৃদ্ধ করে বাজেটটাকে আমরা আরো বেশি কার্যকরী করতে পারি। এখানে আমার ডিফেন্স লাইনকে আমি তৈরি করতে পারি। পুলিশের উপরে আমি ফ্রম দ্য ইউনিয়ন পর্যায় থেকে নিয়ে সেন্ট্রাল পুলিশ পর্যন্ত, ঢাকা মেট্রোর মতো আমি 5 টায়ার অফ পুলিশের আমি একটা বই লিখেছি, 5-6 মাস হয়ে গেছে। আমি জানি না এই দেশে কোনো ইন্টেলিজেন্স আছে কিনা। টাইটেলটা যদি বলেন। আগামী বাংলাদেশ, এই বইটা পাবলিশ হয়েছে, কিন্তু এই পর্যন্ত আমাকে একদিন এসবি জিজ্ঞাসা করলো না যে এটা কি লিখছেন আপনি।
বুঝতে পারছেন? এইগুলো আমার দেশের পুলিশ। আপনি কি বলবেন? আমি একটা বই লিখলাম, পুলিশকে ক্রিটিসাইজ করলাম, পুলিশকে রিফর্ম করতে বললাম, এবং অল্টারনেটিভ পুলিশ আমি দিতে বললাম, আজ পর্যন্ত আমাকে কেউ বললো না। কিন্তু এই যে আমাদের এইরকম পুলিশ কনসার্ন করতে হবে না, এই যে দুর্নীতিবাজ হয়ে গেছে পুলিশগুলো, এই যে ও যে বললো যে তারা দায়ী হয়েছে, আপনি দায় আইডেন্টিফাই করতে বলেন না। আপনি কত রিটায়ার্ড লোককে নিয়ে এসে আপনি হঠাৎ করে পুলিশের আইজি, ডিআইজি, ঢাকা মেট্রোপলিটনে বানায় দিলেন, রেজাল্ট কি হলো? পুলিশের মনোবল কি বাড়ছে? আপনি পুলিশকে একটা ক্লিন করে ফেলতে পারতেন 3 মাসের মধ্যে, যে ভাই তোমরা তওবা করো। আমরা বলেছিলাম, ওই তখনই বলেছিলাম, ওই মানে ওই বিপ্লবের 2-3 মাস পরে বলছিলাম যে আপনি এখানে একটা ট্রুথ কমিশন বসান। আমরা তো ভুল করতেই পারি, প্রয়োজনে করতে পারি। আজকে আমরা এখানে কথা বলতে আসছি, আমাকে তো কথা বলতে হবে, আপনাকেও লয়ালটি দেখাই। আপনার এই মিডিয়ার বিরুদ্ধে তো আমি কথা বলতে পারবো না। এখন আপনি যদি বলে বেটা তুমি দালালি করতে গেছেন এক্সট্রা টেলিভিশনে, হ্যাঁ ওখানে তো কিছু বললাম না, তো এটা কি হয়? এটা কতগুলো মানুষের আছে। পুলিশ ছাড়া আমরা বাঁচতে পারবো না, উই নিড এ পুলিশ। বাট বর্তমানে যে পুলিশ আছে, এই পুলিশ যদি নিজেরা কারেক্ট না করে, আপনার থানা পর্যায়ে কোনো রকম সুষ্ঠু বিচার কেউ পাচ্ছে না। চোর ডাকাতরা থানায় গিয়ে বসে থাকে, এবং এসপিরা ওসিরা টি শার্ট পরিয়া ঘুরে বেড়ায়, ইউনিফর্ম পরে না, এবং গ্রামে গিয়ে তারা এখন ফুটবল খেলায়, বুঝছেন না? তারা পুলিশের দায়িত্ব হয়েছে মাদক নিয়ন্ত্রণ করা। পুলিশের দায়িত্ব মাদক নিয়ন্ত্রণ করা না, মাদক আমার নিয়ন্ত্রণকারী আছে, মাদক অধিদপ্তর আছে। মানে যেখানে যেখানে টাকা পয়সার ব্যাপার আছে, এখানে পুলিশকে সবার আগে পাবেন। আপনি বস্তি উচ্ছেদে পুলিশ পাবেন, ঠিক আছে। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, আওয়ামী লীগের যে কথাটা বললেন, আমি মনে করি এনাফ ইজ এনাফ। আওয়ামী লীগ অপরাধ করেছে, শাস্তি যারা পাওয়ার শাস্তি দেন, বিচারে নিয়ে আসেন। কিন্তু ঢালাও ভাবে, আমি মুশারফ সাহেবের সঙ্গে যেটা ডিফার করলাম, আপনি মিস্টার করিম ও রহিম সচিব যদি খারাপ থাকে, পানিশ হিম, ডোন্ট চেঞ্জ হিম। আচ্ছা, আর এখানে শেষ করতেছি, আওয়ামী লীগের রাজনীতি করার মাঠ খুলে দেন, বিনা বিচার যাদের আটক রাখছেন এদেরকে জামিন, অনতিবিলম্ব জামিন দেন। আপনার কোনো রাইট নাই, যেখানে সংবিধান অনুযায়ী সরকার চালাচ্ছেন, সাংবিধানিক সরকার চলছে। শিওর যে আপনি এই কথা বলতে চান? অবশ্যই বলতে চাই, দায়িত্ব নিয়ে বলতে চাই। যদি এই সরকার সাংবিধানিক হয়ে থাকে, তাহলে আপনি কাউকে বিনা বিচার আটক রাখতে পারেন না। কিন্তু এই দেশে তো কি জয় বাংলা স্লোগান দেয়, তো মানে জয় বাংলা স্লোগান তার ইচ্ছা, সে দিবে, আপনি বাধা দেওয়ার কে? হু আর ইউ? আমি অবশ্য কাজে এইটা আমি আমি কেন বলছি, শুধু সংবিধান যদি মানেন, আপনি সংবিধান বোধ বলবেন, সাংবিধানিক সরকার বলবেন, সংবিধান সম্মত হয়েছেন, আর আপনি আমাকে অ্যারেস্ট করে এটা আপনার ব্যক্তিগত মত নাকি আপনার দলগত মত? এটা আমি তো দলের তো কেউ না, কিন্তু আমি যেটা মনে করি, আমার দল তো দল যদি আমাকে বলে, আমাকে সেটা জিজ্ঞাসা করবে, তো আমি মনে করি জামাত ভিন্ডিকটিভ পারি না, জামাত ভিন্ডিকটিভ দল নয় না, কিন্তু জামাত কোনো ভিন্ডিকটিভ দল নয় না। কিন্তু আপনি যেটা বলছেন আওয়ামী লীগের রাজনীতি করা উচিত, এই ব্যাপারে তো জামাত তো না করে নাই, জামাত তো মানা করে নাই, জামাত তো কোনো বাধা দেয় না। জামাত বলছে শেখ হাসিনার বিচার হইতে হবে, জামাত বলছে যে খুব যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের বিচার হইতে হবে। খুবই ইন্টারেস্টিং মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, যে প্রকাশ্যে খুব কম লোক এই কথা বলছে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। আপনি বললেন আওয়ামী লীগটা কি বাংলাদেশের মানুষ না? আমরা একটা সুবিধা নিব, একটা ছোট্ট সুবিধা নিব, কারণ আমাদের সাথে মোশাররফ হোসেন ঠাকুর আছেন, ওনার একটা প্রথম পরিচয় হচ্ছে উনি শিক্ষক, কিন্তু আমরা শিক্ষকদের নিয়ে মহা মুসিবতের মধ্যে আছি বেশ কিছুদিন ধরে। আমাদের এখানে মাদ্রাসা শিক্ষককে নিয়ে আছি, বিশ্ববিদ্যালয় শিক্ষককে নিয়ে আছি, তারপরে বাংলাদেশি বংশোদ্ভূত যারা দেশের বাইরে শিক্ষকতা করেন, সেইখানে যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রে একজন হচ্ছে ধর্মীয় শিক্ষা দেন, আরেকজন হচ্ছে মেয়েদের স্কুলে করেন, সেখানে গোপনে ছবি তোলেন, এবং নানা ধরনের ব্যভিচার, মানে যৌন নির্যাতন, এগুলোর ভিতরে এরা যুক্ত হচ্ছেন। আচ্ছা, এই যে বাংলাদেশি যারা, এবং এরা সবাই মুসলমান। না, তাকে প্রশ্ন দেওয়ার আগে আমি বলছি, এই নিউজটা আমি একটু আগে চেক ব্যাক করছি, ওকে, এগুলো সঠিক না। কোনটা? এই একটা নিউজ সঠিক না, এগুলো প্রপাগান্ডা। তাই কি? না না, এটা তো আমি অথেন্টিক সোর্স জিজ্ঞাসা করছি, তারা বলছে এরকম অথেন্টিক নিউজ নাই, বাট এটা সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে। ওকে, তাহলে আমরা যদি সেটা ক্লিকবেট হয়, তাহলে আমরা শুধু বাংলাদেশের গুলো এটা করা উচিত না। না না, বাংলাদেশে শিক্ষক করুক, ইমাম করুক, পলিটিশিয়ান করুক, আমলা করুক, যে কেউ করুক, এই অপরাধগুলো গ্রহণযোগ্য না। আমরা এটাই মানে দেখি যে মোশাররফ হোসেন ঠাকুর কি বলে, যেমন বাংলাদেশের গুলো কিন্তু আপনি করতে পারবেন না, বলতে পারবেন না যে এটা ঘটেনি, এটা ঘটেছে, অনেকগুলো ঘটেছে। এটা সোসাইটির একটা অংশ শিক্ষক, সোসাইটির একটা অংশ ইমাম, সোসাইটির একটা অংশ মুয়াজ্জিন। তো এটা অপরাধ প্রত্যেকের নিজস্ব দায়।
এটা 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 পেশাগত দায় না। আপনি নিজেও তো শিক্ষক, তো সেইখানে জাহাঙ্গীরনগরের শিক্ষক, তো আমি আপনাকে বলছি যে এটা প্রত্যেকের ব্যক্তিগত দায় এবং প্রত্যেকের মনস্তাত্ত্বিক ব্যক্তিগত বিষয়, মনস্তাত্ত্বিক বিষয়, এটা পেশাগত বিষয় না। তো অন্যান্য পেশার যে লোকজন এইগুলো আসে না। যেমন আমাদের এখানে বলা হয় যে কুকুর মানুষকে কামড় দিয়েছে, এটা নিউজ না। মানুষ কখন কুকুরকে কামড় দিল এটা নিউজ। তো যার জন্য এটা নিউজ হয় যে শিক্ষক এই কাজটা করতে পারেন না, এটা মনে করে, এই জন্য নিউজ হয়। মানুষ কুকুরকে কামড়াতে পারে না, এইটা হচ্ছে বিষয়। তো এই জন্য আমি মনে করি যে এটা প্রত্যেকের ব্যক্তিগত দায়, এটা তাদের পেশাগত দায় না, এটা সমাজবদ্ধতার দায় না। তো যাই হোক, আমার মনে হয় যে এটা আমাদের কাছে কাম্য না। সবাই আমরা হচ্ছে যে 1 মিনিট করে, মানে 1 মিনিট, হাফ মিনিট করে আপনাদের দুটো কমেন্টস শুনতে চাইবো, কারণ একটা আলোচনা অনেক দিন ধরে চলছে এবং এই আলোচনাগুলো বারবার সোশ্যাল মিডিয়াতে আসে। আর আজকে যেহেতু মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানকে পেয়েছি, উনি নিশ্চয়ই এই আলোচনার অনেকবার সম্মুখীন হয়েছে। সেই জন্য আমি জাস্ট একটা করে হুমায়ুন আজাদের বক্তব্যপ্রাপ্তদের মতামত জানতে চাবো, জাস্ট হাফ সেকেন্ড করে, মানে হাফ মিনিট করে। একবার রাজাকার মানে চিরকাল রাজাকার, কিন্তু একবার মুক্তিযোদ্ধা মানে চিরকাল মুক্তিযোদ্ধা নয়। এটা নিয়ে প্রথম আমার মানে উনি মতামত দিক, তারপর আপনি দেন, তারপর আমরা শেষ করে দেব। এটি একটি ব্যক্তি কেন্দ্রিক একজন উচ্চাভিলাষী ব্যক্তির ব্যক্তিগত বক্তব্য, তার নিজস্ব রাজনৈতিক অবস্থানটা ক্লিয়ার করার জন্য। কারণ সৌভাগ্যক্রমে হোক দুর্ভাগ্যক্রমে হোক, সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ হয় নাই, কিন্তু সে মুক্তিযুদ্ধের ট্রেন্ডের সময় সে ভাবছে রাজাকার ইজ এন ওয়ার্ড ইউজড ইন ইসলাম। যারা মক্কাবাসীরা মদিনাবাসীদেরকে সাহায্য করেছে তাদেরকে বলা হয়েছে রাজাকার। সো ওই রাজাকার আর বাংলাদেশে বিহারিদেরকে দিয়ে যে আনসার বিডিবির বিকল্প বানানো হয়েছিল, এইটারও এক রাজাকার। হুমায়ুন আজাদের অতটুকু জানি না, অনেক বড় কবি, অনেক বড় কিছু মরে গেছে দেখে তো আর বড় হয়ে গেছে। তো সে তো রাজাকারের অর্থই বুঝে না, রাজাকার কাকে বলে বুঝে না। তো রাজাকার শব্দটা হচ্ছে আরব থেকে, যেখানে যারা মক্কা ইসলাম প্রচারে সহায়তা করেছে। তার মানে আই এম প্রাউড অফ দ্যাট রাজাকার, যে আমি বাংলাদেশের মানুষকে ইসলাম শিক্ষার জন্য সহায়তা করতে চাই। বাট আই হেট রাজাকার অফ পাকিস্তান, যারা who are the collaborators of Pakistan? হু আর দ্য কোলাবোরেটর, নট কোলাবোরেটর অন্য জিনিস, রাজাকার ইজ নট কোলাবোরেটর। ওকে, রাজাকার যারা আমার এই সমস্ত ছোট লেভেলে কাজ করছে, আই হেট দোজ রাজাকার যারা বাঙালি হইয়া বাঙালি বিরুদ্ধে গেছে। আর বিহার রাজাকার দিকে আমি ঘৃণা করি না। তাহলে তো পাকিস্তান ঘৃণা করতে হবে, তাহলে আমার পাকিস্তান অ্যাম্বাসেডার এখানে আসতে পারে না, তাহলে তো পাকিস্তানের স্পিকার বাংলাদেশে আসতে পারে না, বিকজ হি ওয়াজ দ্যাট কালপ্রিট। ওকে, সেও তো সেই কালপ্রিট, আমরা তাকে হচ্ছে বাঁচিয়ে যে দিতে পারি না। মোশাররফ হোসেন ঠাকুর, আপনি যদি খুব ছোট করে। পাকিস্তানি সেনাবাহিনীর, পাকিস্তানি বাহিনীর যে সহযোগী বা সহকারী হিসাবে কাজ করেছে বাংলাদেশের যে রাজাকার 71 সালে, এরা অবশ্যই ঘৃণিত, আর এরা চিরকালই ঘৃণিত। আর যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এরা চিরকালই গর্বিত। আমাদের ডক্টর হুমায়ুন আজাদ, তিনি একজন ভালো ভাষাবিজ্ঞানী, ভালো লেখক, তারপর রগড় লেখক, তো যৌনতা নিয়ে লিখেছেন, প্রচুর নারী লিখেছেন। তো এই ভদ্রলোকের যে থিওরিটা, রাজাকার চিরকাল রাজাকার, মুক্তিযোদ্ধা চিরকাল মুক্তিযোদ্ধা নয়, বরঞ্চ রাজাকারের মধ্যে পরিবর্তন হতে পারে। আর মুক্তিযুদ্ধের জন্য তিনি যে ঝুঁকি নিয়েছিলেন ওই সময়, তিনি চিরজীবনই গর্বিত থাকবেন। মুক্তিযোদ্ধা হিসাবে একজন মুক্তিযোদ্ধা চিরজীবনই গর্বিত থাকবেন, তিনি যেখানেই যাক তার ওই অংশটা মানে গৌরবান্বিত অংশ, ওই সময় তার যে পার্টিসিপেশন, ওইটা গৌরবান্বিত অংশ। খুব ভালো বলেছেন। অনেক মানুষের বুকের পাটা হয় নাই সেই দিন। যুদ্ধ, আমি শেষ করি ভাই, যুদ্ধ হচ্ছে জীবন এবং মৃত্যু, এর মাঝামাঝি কিছু নাই পৃথিবীতে। সব জায়গায় আমাকে পুলিশ ধরছে 24 আন্দোলন সময়, আমাকে তো পুলিশ ধরে মানেই তার রাইট জন্মায় না আমাকে মেরে ফেলবে। বাট যুদ্ধের সময় আমার অপোজিশন যে দাঁড়িয়েছে সে গুলি করছে, আমি গুলি করছি, আমার রাইট তাকে মেরে ফেলা, তার রাইট আমাকে মেরে ফেলা। এর উপর পৃথিবীতে যুদ্ধের চেয়ে সত্য কোনো কিছু নাই। এটা একটা দারুণ। আমি এখানে ক্ষুদ্র যে মুক্তিযুদ্ধের সময় আমার বিনীত, যেহেতু আমি এখন জামাত ইসলাম করি না, আমি জামাত ইসলাম করি, আমি নিজেকে গর্বিত বোধ করি যে আমি জামাতে গিয়ে এখন ইসলাম সেবা করার একটা সুযোগ পেয়েছি। 71-এ যদি ওই জামাত যদি আমার সামনে আসতো, আমি তো যুদ্ধ করতাম।
কিন্তু 2026 সনে যে জামাত ইসলাম সেখানে ইসলামকে সেবা করার জন্য 71-এর মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান আর আজকের আখতারুজ্জামানের মধ্যে একটি পার্থক্য কি আছে? 54 বছরের পার্থক্য, 1-2 বছরের পার্থক্য। আমি ঠিক ছিলাম আছে। তখন একটু কিশোর, আর এখন একদম আমি তবে বয়স্ক মোশাররফ mature। হোসেন ঠাকুর দারুণ বলেছেন যে যুদ্ধে যিনি গিয়েছেন এবং যে সোনার সন্তানরা এই দেশ থেকে যুদ্ধে গিয়েছিলেন এবং এই দেশকে স্বাধীন করেছিলেন, তারা দেশের জন্য এবং ওই পার্টিকুলার সময়ের জন্য তারা সোনার সন্তানই। অতএব আমাদের বারবারই অচিন্ত্যকেই মনে করতে হবে, তার উদ্বাস্তু কবিতা মনে করতে হবে, এবং আমাদের পুলিশ ব্যবস্থা সব আবার আগের জায়গায় আস্তে আস্তে ফিরে আসুক, সততা ন্যায় নিষ্ঠা ফিরে আসুক। আমাদের সাথেই থাকুন, আমরা আগামীকাল আবারও একই সময় এখানে যুক্ত হব অন্য অতিথিদের নিয়ে, অন্য বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।